নমস্কার, আমি সুধাংশু সরকার। আমার ডাকনাম কল্যাণ। ছাত্ররা আমাকে কল্যাণ দা বলে ডাকে। আমার বাড়ি হচ্ছে মাস্টারপাড়া, তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এমপি। তাই আমার চ্যানেলের নাম কল্যাণ দা এমপি। তো আপনারা আমার চ্যানেলটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। চলুন আমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি। নমস্কার। শুভ দাশগুপ্তের লেখা, না কবিতা বলবো না নাটক বলবো জানি না, পাগলা জগাই। कौन है ये लोग? শুভ দাশগুপ্ত। আমার कहाँ से নাম आते हैं ये? জগাই। খাস কলকাতায় আবাস, চার পুরুষের ঘর। বালিগঞ্জে মামার বাড়ি, শ্যামবাজারে জ্যাঠার বাড়ি, কলুতলায় পিসির বাড়ি, আহারিতলায় মাসির বাড়ি, শ্যালদায় শালার বাড়ি। আমাদেরই সব বংশগোষ্ঠী আর কি। তা সেদিন সকালবেলায় বসে আমার চার পুরুষের ভিটের বারান্দায় জাপানি খাবার খাচ্ছিলাম। আপনারা তো আজকাল চাইনিজ খুব খান, আমার কিন্তু ওই জাপানি বেশি ভালো লাগে। তা বারান্দায় বসে বাটি হাতে আমি বামুফু খাচ্ছিলাম আর ভাবছিলাম আর খাচ্ছিলাম। কলকাতার বাঙালি, ভাবনা ছাড়া কি চলে? তো হেনকালে পুলিশ এলো, এই যেমন হয় আর কি, সরু ঠ্যাঁ, ধোলা প্যান্ট, তোবড়া মুখ, এসেই দাঁত খিচিয়ে শোধালো, এটা কি জগাই বাবুর বাড়ি? নিশ্চয়, তবে কোন জগাই? এখানে কি ডজন খানেক জগাই থাকে নাকি? হ্যাঁ, আগে তা নয়, তবে জগাইয়ের রকম ফের আছে, বুঝলেন? জগাইয়ের রকম ফের? আগে হ্যাঁ, আমি হলাম চতুর্থ জগাই। মানে আমার বাবা হলেন তৃতীয় জগাই, দাদু হলেন দ্বিতীয় জগাই, আর তার বাবা হলেন প্রথম জগাই। যার ছেলে গোষ্ঠী শুদ্ধ সকলের নামই জগাই। হ্যাঁ, ঘাবড়ে যাচ্ছেন কেন? প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম পানিপথ, দ্বিতীয় পানিপথ, এসব শোনেননি নাকি? হ্যাঁ, না শুনতেই পারেন, পুলিশ তো। এত জানবেন কখন? আপনাদের যা কাজের চাপ। তা আপনার নামে ওয়ারেন্ট আছে, থানায় চলুন। থানায় ওয়ারেন্ট? বলেন কি মশাই? কি সৌভাগ্য আমার! ওরে কে আছিস? ওরে গনসা, শরবত নিয়ে আয়, আমার নামে ওয়ারেন্ট এসেছে। যার ছেলে, এ আপনি তো মশাই মহাডাম না? ওয়ারেন্ট শুনলে লোকে তো ভিড় খায়। আপনি তো দেখছি আনন্দে একেবারে দিশেহারা। কি যে বলেন পুলিশ দা, ওয়ারেন্ট কি আর যার তার নামে বেরোয়? কাগজ তো আজকাল দেখছি বড় বড় সব মন্ত্রী, বড় বড় সব সরকারি আমলা, বড় বড় সব নেতা, এদের নামেই তো ওয়ারেন্ট বেরোয়। বলুন ঠিক কিনা? তা সে যাই হোক, আপনি ঠিক দেখেছেন তো, ওয়ারেন্টটা আমার নামেই তো। হ্যাঁ, আপনার নামই তো জগাই। না, শুধু জগাই নয়, চতুর্থ জগাই। চতুর্থ? না, এখানে তো চতুর্থ বলে কিছু লেখা নাই। থাক, আমি বরং থানায় একবার ঘুরে আসি, বড় সাহেবকে আর একবার দেখিয়ে ভালো করে জিজ্ঞাসা করে তবে আসি। না, সেটি হবে না। এছেন যখন, তখন আমায় নিয়ে যেতেই হবে। আপনি জানেন না আমি কোন বংশের ছেলে? আমার একটা প্রেস্টিজ আছে না? পুলিশ এলো, ওয়ারেন্ট বার হলো, অথচ গ্রেপ্তার করলো না। কেন? আমি কি এলেবেলে বলে নাকি? সমাজে কি আমার কি একটা স্ট্যাটাস নেই? এ তো ভারী মুশকিল।
আরে মশাই, চতুর্থ জায়গায় লেখা না থাকলে গ্রেপ্তার আমি কি করে করব? তাও তো বটে। আচ্ছা আপনি বসুন, আমি একটু বাফুমুটা খেয়ে নিই। জাপানি খাবার। জাপানি? কি বললেন? বামুফু? আরে বামুফু নয় মশাই, বামুফু নয়, বাফুমু। মানে হচ্ছে বাতাসা, মুড়ি আর ফুলহুড়ি। এই হলো আমাদের জাপানি জল খাবার, বুঝলেন? আরে ধ্যাৎ, জাপানিরা ফুলহুড়ি খায় নাকি? বাতাসা মুড়ি জাপানে পাওয়া যায় নাকি? হ্যাঁ রে মশাই, হ্যাঁ। পুলিশে চাকরি করেন বলে লেখাপড়া একদমই জানেন না দেখছি। যাকে যাকে, বসুন 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 দেখি। কত নেবেন? কিসের কত? মানে বসতে কত নেবেন? টাকা? তা বসতে টাকা নেবো কেন? না মানে বাপ ঠাকুরদার আমল থেকেই তো দেখে আসছি, পুলিশ মানেই হলো উঠতে পয়সা বসতে পয়সা। আমার বসে কাজ নেই, থানায় ঘুরে আসি, আপনি অপেক্ষা করুন, আমি এই যাবো আর আসবো। এই বলে সেই ব্যাটা পুলিশ ভাগল। আমি আবার ভাবতে লাগলো আর বাফু মুচি দিতে লাগলো। কিছুক্ষণ পরে ভাবতে ভাবতে মনে হলো, না ব্যাপারটা ঠিক হচ্ছে না। হাজারো পাড়ার পুলিশ বলে কথা, বাড়ি বয়ে ডাকতে এলো, গনসা, ও গনসা, এ পাঞ্জাবিটা দিয়ে তো দেখি, একবার থানায় যেতে হবে। গনসা পাঞ্জাবি দিয়ে গেল, লুঙ্গির ওপর পাঞ্জাবিটা চাপিয়ে থানায় গেল। থানায় ঢুকিনি, বছর 5 আগে একবার গেছিলাম, সেও একবারটা পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। না 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 না, কোনো অপরাধ করিনি, এমনি এমনি। আরে মশাই, সন্ধ্যেবেলা পার্কের মাঠে খেলা দেখে বাড়ি ফিরছি, হঠাৎ ছড়াৎ করে একতাল কাদা এসে আমার মুখ থেবড়ে দিয়ে গেল। চেয়ে দেখলুম এক বেটা মারুতি হাঁকিয়ে গলির রাস্তা দিয়ে যাচ্ছে। তা সে রাস্তায় এক পাশে আগের রাতের বৃষ্টির জল জমেছিল, উনি তার উপর দিয়ে ভোঁ করে গাড়ির চাকা ঘুরিয়ে দিলেন। ব্যাস, একেবারে স্প্রে পেন্টিং হয়ে গেল, সারা গায়ে কলঙ্ক। তার রাগে মাথায় রক্ত চলে গেল। রে রে করে তেড়ে গেলাম। গাড়ির ভদ্রলোক আমাকে দেখে গাড়ি থেকে নামতে গেই নেমেই কাদায় একবারে পা হড়কে চিটপড়ান। আমি তো ভয়ে দিয়ে দৌড়। তা লোকটা এমন তেঁদরা পড়লো নিজের দোষে, আর থানায় গিয়ে কমপ্লেন ঠুকে এলো আমার নাম। ভাবুন কি দিনকাল। তা তারপর যা হলো তাই হয়, থানায় ধরে নিয়ে গেল। পরের দিন সকালে অবশ্য ছেড়ে দিল, কিন্তু রাত্রে যা মশা কামড়েছিল না মাইরি। বাড়ি ফিরতে ফিরতে গনসা আর তার মা তো আমাকে চিনতেই পারে না। গনসা আমায় দেখে এই বলে উঠলো, উমা কে এসে দেখো। তার মা এসে আমার দিকে মুখ ভেঙে বললো, ও গনসা, এই যে ভাল্লুক রে, এ কোত্থেকে এলো? আমি রেখে গিয়ে বললাম, চেঁচিয়ে বললাম, চপ চাপড়াও। গলার আওয়াজ তখন সবাই চিনতে পারলো। তা যাই হোক, থানায় গেলাম। থানার বড়বাবু, ইয়া বড় ভুঁড়ি, ইয়া চওড়া গোঁপ। কি ব্যাপার, কি চাই? না মানে আমার নামে ওয়ারেন্ট আছে তো তাই। ওয়ারেন্ট আপনার নামে? কি নাম আপনার? আগে আগে চতুর্থ জগায়। কি জগায়? চতুর্থ জগায়, ফোর্থ জগায়। যাক বাবা, নামের আগে আবার ডিগ্রি লাগানো। আমার বাপের নাম ছিল তৃতীয় জগায়, দাদুর নাম ছিল দ্বিতীয় জগায়। ব্যাস 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 ব্যাস, আর বলতে হবে না। খাঁচা খোলা আছে, ঢুকে পড়ো। খাঁচা? হ্যাঁ, লক আপ। যাও যাও, ঢুকে পড়ো। আমি এগিয়ে গিয়ে দেখলাম ভিতরে অন্ধকার, ভয়ঙ্কর দুর্গন্ধ। তার মধ্যে গোটা 5 টেরা বেঁকা লোক বসে আছে। ভেতরে মেঝেতে এক পাশে জল জমে আছে। একটা সন্ডা মতো লোক ভুরু কুচকে আমায় দেখছিল, মুলোর মতন দাঁত বের করে বলল, রাতে আমরা সবাই হিসি করছি। চলে আসুন না বাবা। আমি ফিরে এসে থানার বড়বাবুকে বললাম, আমি ওখানে ঢুকবো না, ও তো নরক। তা তোমার জন্য কি থানায় স্বর্গ বানিয়ে রাখতে হবে নাকি? হ্যাঁ, অপসরারা নাচবে? না তা নয়, ওই বৃষ্টি গন্ধে আমার বমি উঠে আসছে। তো বমি উঠে এলে বমি করবে,
ওরা হিসি করেছে, তুমি বমি করবে? দেখুন দেখুন, আমার অপরাধটা কি আগে বলুন, সেটা কাল কোর্টে গেলে জানতে পারবে। যাও যাও, এখন ঢুকে পড়ো। কথায় বলে বাগে ছুলে 18 ঘা। থানার ভেতরে ঢুকে বড়বাবুর কথা অমান্য করার সাহস হলো না। ঢুকে পড়লাম। রাত্রিতে ঘুম হলো না। বাকি বেটা চোরগুলো খ্যা খ্যা করে হাসছে, এ ওর গায়ে ঢলে পড়ছে। তারপর এক সময় ঘুমিয়ে পড়লো। আমার কিন্তু ঘুম এলো না। বসে বসে ভাবতে লাগলাম, আমার অপরাধটা কি, কেন ওয়ারেন্ট, কেন? ভাবতে ভাবতে চোখটা জাস্ট লেগে এসেছিল। খটাং করে একটা শব্দ হলো। দরজা খুললো, তার আগে দেখি একটা শুয়োরের মতো কি যেন ঢুকলো। পরে বুঝলাম ওটা কনস্টেবলের ভুঁড়ি। ভুঁড়ির পেছন পেছন কনস্টেবল। ঢুকেই অশ্লীল কয়েকটা গালি পারলো। তারপর সন্ডাগুলো জেগে উঠলো, উঠে বলল, ও চক্রবর্তীদা, তো এই হাবড়াটাকে ধরেছেন কেন? হ্যাঁ। চক্রবর্তীদা পান খাওয়া দাঁতে অসভ্যের মতো হেসে বলল, এ হালা মহাখাসর, বেলা হলে কোর্টে পাঠানো হবে। আর আমরা আমরা আমাদের কি হবে গুরু? সমস্যায় ছেঁটিয়ে উঠলো সন্ডাগুলো। তোদের তোদের যার যার মাথাটা ফোন টোন করে দিয়েছে, বেলা হলেই ছাড়া পেয়ে যাবি। গুরু গুরু, আবারও সমস্যারে তুললো গুন্ডাগুলো। আমি ভাবতে লাগলাম, এদের মাথারা আবার কোথায় থাকে? এরা কি হাত পা? মাথারা বাইরে, হাত পা ভেতরে। আজব বিজ্ঞান বটে তো মাইরি। বেলা বাজলো। জাল ঢাকা গাড়িতে বসিয়ে এক গন্ডা পুলিশ আমাকে নিয়ে চললো আদালত। বাপের জন্মে কোর্টে আসিনি, বায়োস্কোপে দেখেছি ছবি বিশ্বের, কমল মিত্তির, এইসব বাঘা বাঘা উকিল, ব্যারিস্টার, জজ সাহেব ও গম্ভীর টাকমাতার কেউ। কাঠগড়ার পাশে দু একখানা, তার কোনোটায় উত্তম কুমার, কোনোটায় বা পাহাড়ি সান্যাল, এমনই সব। তা সেসবের চিহ্ন এখানে নেই। ছোট্ট একখানা ঘর, লোকজন গিজগিজ গিজগিজ করছে। লাল কাপড় দিয়ে ঘেরা একটা জায়গা, তার বাঁ পাশে কাঠের রেলিং, তার পিছনে একটা চেয়ার, একটা টেবিল। একজন রোগা চেহারার গম্ভীর মুখের ভদ্রলোক এসে বসলেন। পাশে একটা ফুড়ে মতন লোক দাঁড়িয়ে গাদা গাদা কাগজপত্র দেখতে লাগলো। ভিড়ের মধ্যে কে যেন হাঁক পারলো, চতুর্থ জগায় হাজির। ও ও, আমার কি আনন্দ! ও, এত মান্যিগণ্যি লোক আমায় ডাকছে, ভাবা যায়। আমিও গলা ফাটিয়ে উত্তর দিলাম, হাজির। এই এই ওরকম চেঁচাচ্ছ কেন? রোগা জজ বললেন, আজ্ঞে স্যার, তোমার 10 টাকা জরিমানা হলো। কেন কেন? আমি প্রায় আর্তনাদ করে উঠলাম। 15 টাকা ফাইন হলো। এই মরেছে, বেড়ে গেল কেন? আমি তো অবাক। পাশ থেকে একটা লোক বলল, চোরের মতন চেহারাটা, আমার কানে কানে বলল, চেপে যান না দাদা, চেপে যান, বেশি বকছেন কেন? এই জন্যই তো ফাইন বেড়ে যাচ্ছে। আমি চুপ করে গেলাম। জজ সাহেব বললেন, আদালতে চেঁচামেচি করে আদালতের পবিত্রতা নষ্ট করার চেষ্টার অপরাধে আসামি চতুর্থ জগায়ের 15 টাকা জরিমানা হলো। বলা মাত্র তার পাশে এক কোনায় বসা একজন খটাখট শব্দ তুলে কি যেন টাইপ করতে লাগলো। সবাই চুপ। জজ বললেন, আসামি চতুর্থ জগাই। হ্যাঁ দাদা। দাদা, এটা কি পাড়ার রব নয়, বুঝেছেন? এটা কোর্ট, দাদা টাদা নয়। এখানে স্যার বলবেন। আচ্ছা স্যার, আপনার বিরুদ্ধে কি অভিযোগ আছে জানেন তো? স্যার, গতকাল থেকে ক্রমাগত তো সে চেষ্টাই করে যাচ্ছি, কিন্তু আপনার উকিল কোথায়? আমার তো কোর্সপিনকালে কোনো ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার কেউ নেই স্যার। অনেক দাদু শুনেছি উকিল ছিলেন স্যার। না 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 না, তা নয়। এই মামলায় আপনার উকিলকে। মামলা? কোন মামলা? কার মামলা? আপনার বিরুদ্ধে মামলা। কেন স্যার? আপনি অসম্ভব রকমের অন্যায় করেছেন তাই। কি অন্যায় স্যার? সেটাই জানানো হচ্ছে। এবার একটা খেকুড়ে মতো লোক, ধুতি আর শার্ট পরা,
দাঁড়িয়ে উঠে খ্যানখ্যানে গলায় একটা কাগজ দেখে বলতে লাগলো, আসামি চতুর্থ জগায়, আসামি জগায় ওরফে চতুর্থ জগায়, পিতা তৃতীয় জগায়, নিবাস হট্টমেলা রোড, কলিকাতা 37। গত 5ই জুন আসামির বাড়িতে 5 জন চোর একত্রে ঢোকে এবং আসামির সর্বস্ব চুরি করে। আজ 3 মাস অতিক্রান্ত হওয়া সত্ত্বেও আসামি এ বিষয়ে থানা বা প্রশাসনকে কিছুই অবগত করার নাই, চোরেরাও ধরা পড়ে নাই। আসামির এবম্বিত দুঃসাহসিক আইন লঙ্ঘনের কারণে তাকে তলব করা হয়েছে দণ্ডবিধির 421 নম্বর ধারায়, 104 নম্বর উপধারায়, 352 নম্বর উপধারা অনুসারে। বিচারক এবার বলছেন, ব্যাপারটা বুঝেছেন? কি মারাত্মক অপরাধ আপনি করেছেন, আপনার বাড়িতে ভয়ঙ্কর রকমের চুরি হয়ে গেল, আপনি কোথায় তৎক্ষণাৎ থানায় ডায়েরি করবেন, ছুটি করবেন, কান্নাকাটি করবেন, তা না, আপনি দিব্যি চেপে গেলেন আর এইভাবে চোরেদের উৎসাহিত আর অনুপ্রেরণা যোগালেন রাষ্ট্রের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে। এ তো মারাত্মক ষড়যন্ত্র। না মানে স্যারটার নয়, আপনি তো অদ্ভুত মানুষ। সাধারণ লোকে যা করে আপনি তো তা করলেনই না, উল্টে পরম সুখে বারান্দায় বসে ফুলুরি বাতাস আর ওই কি যেন বলে মুড়ি চিবুচ্ছিলেন। আপনি একবারও ভাবলেন না দেশের 10-এর কত বড় কলঙ্ক আপনি ঘটিয়ে তুললেন। না মানে স্যার শুনবো বলেই তো আপনাকে গ্রেপ্তার করে পুলিশ হাজির করেছে। সরকারি উকিল মশাই, আপনি কি ক্রস করবেন? সরকারি উকিল এলেন, তাকে দেখতে আমাদের পাড়ার তেলে ভাজাওয়ালা নিতাইয়ের মতো কালো, টাক মাথা, সামনের দাঁত দুটো নেই, তোবড়ানো গাল। জগাইবাবু, আপনি ঠিক কিভাবে এত বড় ব্যাপারটা চেপে গেলেন বলুন তো? না মানে টানে নয়, স্পষ্টাবস্তি বলুন, আপনি ঠিক কি ভেবে এই মারাত্মক ব্যাপারটা হজম করে গেলেন? ভাবা যায়? স্বাধীন দেশের নাগরিক আপনি, দেশে গণতন্ত্র আছে, দেশে আদালত আছে, দেশে পুলিশ আছে, থানা আছে, আপনি সেসবকে অগ্রাহ্য করলেন কোন সাহসে? না মানে আমি তো অগ্রাহ্য করিনি স্যার। করেননি? আপনার বাড়িতে এই যে এত বড় চুরির ঘটনা ঘটে গেল, আপনার সর্বস্ব চেঁচে পুচে নিয়ে গেল, আপনি তা থানায় জানিয়েছিলেন, এফআইআর করেছিলেন? না সেসব করেননি। হ্যাঁ স্যার, সেসব করিনি। তাহলে স্বীকার করলেন যে আপনি জেনে বুঝে একটা স্বাধীন দেশের বিচার ব্যবস্থা, প্রশাসন, আইন সব কিছুকে উপেক্ষা করলেন। হুজুর, আমার আর কিছুই জিজ্ঞাসা নেই। আসামির জবাবের তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ প্রমাণিত। এবার আপনি দেশের আইনানুগ যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করে আদালতের তথা বিচার ব্যবস্থার ঐতিহ্যকে উজ্জ্বল করে তুলবেন, এইটুকুই আমার প্রার্থনা। কাঠগড়া থেকে দেখলাম ঘরের দরজার কাছে বেশ ভিড়, সেখানে সন্ধ্যা মতন সেই লকাবের গুন্ডাগুলো, তারা আমার দেখে কী সব বলা বলি করছে আর বিশ্রী রকমের হাসছে। দেখে বেজায় রাগ হলো। বিচারক মশাই এবার স্টিয়ারিং নিজের হাতে নিলেন। শোনো চতুর্থ জগায়, তোমার বাড়িতে দরজা ভেঙে, জানলা ভেঙে চুরি হয়েছে। 5 জন চোর রাত্রে তোমার বাড়িতে ঢুকে তোমার পূর্বপুরুষের অর্জিত বিপুল সম্পত্তির বহুলাংশে নির্ভয়ে নির্বিবাদে তুলে নিয়ে গেছে। তুমি নাক ডাকিয়ে ঘুমিয়েছ। জেগে উঠে যখন দেখেছ চুরি হয়ে গেছে, তখন কোনো রকম মনস্তাপে না ভুগে অন্য সব দিনের মতো যথা নিয়মে তুমি ফুলুরি মুড়ি আর কি যেন ওই সেই বাতাসা খেয়েছো। তোমার ডিমের দোকান গিয়ে বসেছো, ডিম বিক্রি করেছো, পরের দিনও তাই করেছো, তারপরের দিনও তাই করেছো। এমনিভাবে চুরির এত বড় ঘটনা, যা আমাদের সনাতন গণতন্ত্রের স্বাধীন দেশের সমৃদ্ধ জীবনের উপর এক বিরাট ধাক্কা, তা তুমি বেমালুম চেপে গেছো। এতে করে চোরেরা উৎসাহিত হয়েছে, তাতে সমাজের সমূহ ক্ষতি হয়েছে। তাই সব দিক বিবেচনা করে আমি তোমাকে দণ্ডবিধির
909 ধারা অনুযায়ী 3 মাস সশ্রম কারাদণ্ড ও 909 টাকা জরিমানা শাস্তি প্রদান করলাম। হ্যাঁ, এবার বলো, তোমার কিছু বলার আছে? হুজুর, শাস্তি যখন আমি কল্যাণদা এমপি, আপনারা যারা ওষুধ নিয়মিত ব্যবহার করেন এবং ওষুধ ইউজ করেন, তো যাদের ফার্মেসি আছে তারা এই অ্যাপসটি ইউজ করতে পারেন। আমি ইউজ করি। আমার বন্ধু আছে একজন, সেও তার ফার্মেসি আছে, সেই অ্যাপসটি ইউজ করে। আপনাদের এই অ্যাপসটি ইউজ করলে ভালো লাগবে, দেখবেন। আশা রাখছি অ্যাপসটি ইউজ করবেন। তখন একটা সত্যি কথা বলে যাই, যে রাত্রে চুরি হয় আমার ঘরে, আমি জেগেই ছিলাম স্যার। যারা রাতের অন্ধকারে চুরি করতে ঢুকলো, সেই 5 জনেরও আমি চিনতে পেরেছিলাম। তবুও ঘুমের ভান করে শুয়েই থাকলাম। গরিব ডিমওয়ালা, ঘরে কী বা আছে? তবু যা কিছু ছিল, একটা বাবার আমলের হাত ঘড়ি, একটা রেডিও, ডিম বেচা কটা টাকা, আমার ব্যবসার মূলধন। সবাই মিলে সবই নিল চোরেরা চলে যাবার আগে তাদের চোখে পড়ল আমার ভাঙা ঘরের কোণায় রাখা ঠাকুরের আসনের দিকে, রাধাকৃষ্ণের মূর্তিখানার দিকে। তারা সেই পিতলের মূর্তিটাও ঝোলায় পুড়ে নেয়। আমার বুকের ভেতরটা তখন স্যার মোচড় দিয়ে ওঠে। আমার বাবা পুরোহিত ছিলেন, লেখাপড়া জানতো। বলতো, জগাই, জীবনে অসত্য পথে যাস না, তাতে লাভ নেই। ওই রাধাকৃষ্ণের মূর্তি দেখিয়ে বলতো, ওই হলো সত্য আর বিশ্বাস, ওই দুটোতে মন রাখিস। লোভে পাপ আর পাপে মৃত্যু, লোভ করিস না, লোভে যন্ত্রণা বাড়ে। হুজুর বাবা ঠিক বলেননি? চোখের সামনে দেখলাম লোভের বীভৎস চেহারা। চোর, গুন্ডা, ডাকাতরা কেমন করে তাদের লোভের থাবায় আস্তে আস্তে গ্রাস করে নিল চারপাশের জগৎটাকে। আমি দেখেছি হুজুর, আমি দেখেছি রাস্তার মোড়ে উল্লোড় করা মাস্তানদের যারা মাথা, কেমন করে আস্তে আস্তে তাদের চেহারায় উঠল অন্য পোশাক। কেমন করে তারা ভদ্রলোকেদের ভয় দেখিয়ে চাপ দিয়ে আস্তে আস্তে ভদ্রলোকের পোশাক তুলে নিয়েছে নিজেদের গায়ে। থানা, পুলিশ, অফিস, কাচারি, সর্বত্র কেমন করে তারা করে তুলেছে তাদের জমিদারি। আমি দেখেছি হুজুর। গরিব ডিমওয়ালা আমি, চতুর্থ জগাই, আমি সব দেখেছি। খাদ্য আন্দোলন দেখেছি, চালের জন্য মানুষের গুলি খাওয়া দেখেছি, কলকাতার বুক জুড়ে আগুন দেখেছি কেমন করে সোনার টুকরো উজ্জ্বল ছেলেরা বুকের আগুন ঝলসে দিয়েছে পচে যাওয়া অবস্থার সুন্দর মুখোশ, কেমন করে তারা বুকে পিঠে গুলি বিঁধে নোংরা খালের জলের উপর উপুড় হয়ে ভেসেছে। আমি দেখেছি হুজুর। দিন পাল্টানোর বিপুল উত্তেজনায় রং বদলেছে কলকাতা। দেখেছি বদলে যাওয়া দিনের হাত ধরে কত চোর মাস্তান রাজা হয়ে উঠেছে, মাতব্বর হয়েছে, সভাপতির আসনে বসে বক্তৃতা দিচ্ছে। আমি দেখেছি হুজুর, দেখেছি। আর মুড়ি ফুলুরি খেতে খেতে ভেবেছি, চুরি তো কবেই হুজুর শুরু হয়ে গেছে, চুরি হয়েই চলেছে। মানুষের বুদ্ধি চুরি হয়ে গেছে, মানুষের বুকের আগুন চুরি হয়ে গেছে, মানুষের মগজের চিন্তা ভাবনা চুরি হয়ে গেছে, মানুষের বিবেক চুরি হয়ে গেছে, সাহস চুরি হয়ে গেছে, সম্মান চুরি হয়ে গেছে। না হুজুর, না, এই সমস্ত চুরির কোনো রিপোর্ট কেউ লেখায়নি, কোনো থানাতে কোনো রেকর্ড তার উল্লেখ নেই হুজুর। আর তাই ছুরি চালানো হাত কখনো আইন বানাচ্ছে, ধর্ষণ করা শরীর কখনো দেশ আগলাচ্ছে। চোরেরা তো বাড়ি গাড়ি কিনছেই, হয়তো দেখবেন একদিন গোটা দেশটাই কিনে নেবে, চুরি করে নেবে। আর এই চতুর্থ জায়গায় আমার মতন এই হতভাগা আমারই মতো ঘরে ঘরে যত জগায় সবাই জেগে জেগে দেখবে, বুকের ভেতরটা তাদের ব্যথায় মোচড় দিয়ে উঠবে। কিন্তু পাছে প্রাণ যায় সেই ভয়ে ঘুমের ভান করে পড়ে থাকবে। আবার সকাল হবে, আবার তারা ফুলুরি মুড়ি খাবে,
আবার তারা যে যার কাজে যাবে। দোল উৎসব ঈদে নাচা গানা করবে, 15ই আগস্টে ফেলা ঘোরাবে, কেউ কোনো এফআইআর করবে না হুজুর। হুজুর অনেক কথাই তো বলে ফেললাম, জেলে যখন পাঠালেন জেলেই যাব। তবে আপনাকে একটা কথা বলি, বাড়ি ফিরে ছেলের মুখের দিকে তাকাবেন হুজুর, আর আর তাকাবেন আপনার ওই আইনের কেতাবগুলোর দিকে। তারপর তারপর দয়া করে ভাববেন আপনার আপনার ছেলের জন্য সব সব ঠিক আছে তো? তার ঘর থেকে চুরি যাবে না তো কোনো কিছু? আপনার আপনার মোটা মোটা কেতাবগুলো পারবে তো তার সব কিছু বাঁচিয়ে রাখতে? পারবে তো ঠাকুরের আসনের রাধাকৃষ্ণকে রক্ষা করতে, যার দিকে তাকিয়ে কপালে হাত ঠেকিয়ে আমার বাপ তৃতীয় জগাই মিছিমিছি বলতেন, জগাই সত্য আর বিশ্বাস এই দুই হলো আসল, এরে ছাড়িস না। পারবেন তো হুজুর? পারবেন তো? পারবেন তো? নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।